প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনারা জানেন আজকে ঢাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিক দুর্ঘটনা নয়, একটা অঘটন ঘটেছে। যে ইনকালাব মঞ্চ নামে মৌলবাদী চক্রের যেই ছেলেটি সভ্যতাকে লঙ্ঘন করে অসভ্যের মতো মিডিয়াতে এসে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্রপ্রেমী মানুষদের প্রতি যেসব বিষোদ্গার করত, তিনি এই ভোটে দাঁড়িয়েছেন ৮ আসন ঢাকার মির্জা আব্বাসের সাথে। সেখানে আমরা শুনেছি জামায়াতে ইসলামও তার বড় এক ছাত্রনেতাকে প্রার্থী করতে চায়। তো এই ত্রিমুখী লড়াই যেখানে হওয়ার কথা, মাত্র তফসিল ঘোষণার একদিন পরেই সেখানে খুনোখুনি শুরু হয়ে গেছে। এই খুনোখুনিতে আজকে গুলি করা হয়েছে হাদিকে। হাদির কানের গোড়াতে এই গুলিটি লেগেছে। আমরা খবর পেয়েছি গুলিটি এখনো তার ব্রেইনের ভিতরে রয়ে গেছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে অথবা লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাঁচবে কি মরবে আল্লাহ জানে, আমরা জানি না। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে গুলিবর্ষণের ঘটনা প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের মতো জায়গায়, তাও কোথায়? সচিবালয় থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটারেরও কম সময়। বিজয়নগর মানে তো হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র। এ পাশ দিয়ে গেলে হাইকোর্ট, আর এ পাশ দিয়ে গেলে পল্টন, একটু পিছনে গেলে বিএনপির অফিস। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ঢাকার প্রাণকেন্দ্রে দিনে দুপুরে হাদিকে গুলি করা হয়। এই যে গুলি করার ঘটনা, পুলিশ কোথায় ছিল? আর্মি তো ডিপ্লয় আছে, আর্মিরা কোথায় ছিল? র্যাব কোথায় ছিল? কেউই কি দেখেনি? সিসিটিভিতে কি ধরা পড়েনি? এত কিছুর পরও, এত কিছু থাকতেও দিনে দুপুরে ঢাকা শহরের মতো জায়গায় গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে। এই যে ঘটনা, এই ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই ঘটনাটি বলে দিচ্ছে সারা বাংলাদেশে যত নির্বাচনী প্রার্থী আছে, কারো জীবনে এখন আর নিরাপদ নয়। এই নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে সমাজে যেখানে আইন নেই, শাসন নেই, সুপ্রিম কোর্টের জাস্টিস যদি অর্ডার না দেয় তাদেরকে হত্যা করার হুমকি যেখানে দেওয়া হচ্ছে, যেখানে জোর করে সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে নামিয়ে ফেলা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, অবৈধভাবে প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে বিতায়নের চেষ্টা হচ্ছে, সেই রকম একটা অবস্থায় ডক্টর ইউনূস বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, যারা এই বাংলাদেশ শব্দটির সাথে জড়িত, বাংলাদেশ আওয়ামী লীগ, যারা এই বাংলাদেশটিকে জন্ম দিয়েছে, সেই জন্ম দেওয়া বাংলাদেশে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণা ডাইরেক্টলি করা হয়নি, ইনডাইরেক্টলি করা হয়েছে। আওয়ামী লীগের একটি সংগঠন রয়েছে ছাত্র লীগ। 1949 সালে ছাত্রলীগের জন্ম, আওয়ামী লীগের জন্ম। তারও 1 বছর আগে 1948 সালে ছাত্রলীগের জন্ম। মানে আওয়ামী লীগ জন্মের আগেই বঙ্গবন্ধু ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন, আওয়ামী ছাত্রলীগ। তার পরবর্তীতে আওয়ামী লীগ গঠিত হলো। এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে জীবন দেওয়া মানুষরা, তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ছাত্রলীগের। 10,000-এরও অধিক মুক্তিযোদ্ধা এই শহীদ হয়েছেন, ছাত্রলীগের নেতা শহীদ হয়েছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। সেই ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। এই ব্যান করার পিছনে এই হাদিরাই কাজ করেছে। এই হাদিরাই যমুনার সামনে গিয়ে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে ব্যান করতে হবে বলে মানে শোরগোল তুলেছে, যদিও ডক্টর ইউনূসের মানে প্রেসক্রিপশনে তারা করেছে। এখন এই সমাজটাকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে, মিথ্যা, গুজব, স্বাধীনতা বিরোধী কথাবার্তা, সন্ত্রাস, জেলখানা লুট, অস্ত্রাগার লুট, পুলিশ স্টেশন লুট, পুলিশ হত্যা, আওয়ামী লীগের কর্মী হত্যা করতে করতে সমাজের ডিজাইনটা এখন বদলে গেছে। এই সমাজে আইন, বিচার, শাসন কোনো কিছুই এখন কাজ করছে না। অর্থনীতি ধস নামতে নামতে কোথায় নেমেছে? অর্থনীতি অর্ধেক কলাপস করেছে, আর অর্ধেক যদি কলাপস করে তাহলে দুর্ভিক্ষ শুরু হবে। এইরকম অবস্থায় হাদিদের জীবনে যেখানে বিপন্ন, সেখানে অন্য মানুষরা যারা লাইমলাইটে নাই, যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একদম পঞ্চগড়, নীলফামারী, বুরুঙ্গামারী, কক্সবাজার, রামু, কুমিল্লা, বান্দরবন, এইরকম যে প্রত্যন্ত যে অঞ্চল, সেই সব অঞ্চলে যারা ভোট দেবে অথবা যারা ভোটে দাঁড়িয়েছে, তাদের জীবনের
নিরাপত্তাটি আজকে কোথায়? তাহলে আগামী যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে? এই প্রতিদ্বন্দ্বিতাটি এখন দেখা যাচ্ছে যাদের হাতে অস্ত্র আছে, সন্ত্রাস আছে, ধর্মীয় মৌলবাদী আছে, ধর্মীয় জঙ্গিরা আছে, তারাই কিন্তু এই সমাজ ব্যবস্থাকে সাপ্রেস করবে, সমাজকে ধর্ষণ করবে, শিশুদেরকে বলৎকার করবে, করে তারা এই ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করবে। এই হত্যার সাথে আপনি একটু গভীরভাবে যদি পর্যবেক্ষণ করে দেখেন কারা জড়িত। মির্জা আব্বাস এই লোককে কেয়ারও করে না। মির্জা আব্বাসের বাইরে আরও একটি বিশেষ শক্তি এখানে তাদের একজন ছাত্র প্রতিনিধিকে প্রার্থী দিতে চায়। সেই প্রতিনিধি তার পথটি ক্লিয়ার করার জন্য যদি এই রকম কর্মকাণ্ড করে থাকে, বিচিত্র হওয়ার কিছু নেই। অন্যদিকে সমাজের যে বাস্তব অবস্থা, সমাজের যে চেহারা আজকে যেটা, এই চেহারা বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ অন্ধকার গলির ভিতরে ঢুকে যাচ্ছে। এই বাংলাদেশ হবে মৌলবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে জঙ্গিবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ইব্রাহিমের মতো বাটপাতদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আফসারির মতো বাটপাতদের গণ্ড মূর্খদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে হামজাদের মতো গণ্ড মূর্খ সকাল বিকাল মিথ্যা কথা বলাদের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে মধ্যযুগীয় বাংলাদেশ। এই বাংলাদেশের অর্থনীতি দিন দিন নিচের দিকে যাবে, সমাজ ভেঙে পড়বে, সারা পৃথিবী এখানে এসে আফগানিস্তানের মতো যুদ্ধে লিপ্ত হবে। এবং সেই দিকেই ডক্টর ইউনূস বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আমেরিকার যে পারপাস ছিল, আমেরিকার পারপাস হচ্ছে বাংলাদেশকে অশান্ত করে আমেরিকান বাহিনী ঢুকিয়ে চট্টগ্রামে একটি নেভাল বেস করবে, অথবা কক্সবাজারে বা তারও দূরে একটি সমুদ্রে একটি সত্য নৌবহর নিয়ে এসে আমেরিকা এখানে পাহারা দিবে। তার যে কায়েমি স্বার্থ দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত, পাকিস্তান, চায়না, মিয়ানমার, জাপান, চীন, এই অঞ্চলকে তারা কন্ট্রোল করার মেকানিজম সেট আপ করবে। আর এই সেট আপের জন্য তাদের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের অংশ হিসাবেই এই হাদিরা আসছে, এই সাদেক কাইমরা আসছে, এই নাহিদরা আসছে, এই কালাফাড়ারা আসছে। এই কালাফাড়ারা আয়সা এই দেশটাকে, এই সমাজটাকে ছিন্নবন্য করে দিচ্ছে। এখানে স্কুলের মাস্টার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, কারো জীবনে এখন আর নিরাপত্তার ভিতরে নেই। আপনারা দুদিন আগে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ছেলেরা একজন বিশ্ববিদ্যালয়ের টিচারকে কিভাবে অপদস্থ করেছে। একদিকে তারা অপদস্থ করছে, আরেকদিকে তাদের পন্থী শিক্ষকেরা হাততালি দিচ্ছে, বলছে তিনি তো আওয়ামী লীগ করতেন বা তিনি তো আমাদের দলের না। আবার যখন তারা করবে তখন এরা হাততালি দিবে। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এই দিকেই নিয়ে যাচ্ছে ইউনূস। তিনি বলছিলেন না মেটিকুলাস ডিজাইনে তিনি রিসেট বাটন সেট করবেন। সেই রিসেট বাটনটা হচ্ছে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায়, আর আমরা আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছি। উল্টো রথে হেঁটে এই বাংলাদেশকে আমরা ধ্বংস করে দিচ্ছি। এই হাদিরা যেই সন্ত্রাস, যেই নৈরাজ্য, যে মব এই বাংলাদেশে নিয়ে এসছে, এখন এই হাদিদেরকে খাওয়া শুরু করছে। হাদি তো শুরু, শেষকে হাদিকে দিয়ে যেটা শুরু হয়েছে, শেষ কার কাছে গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না। আমরা চাই না মানুষের জীবন যাক, আমরা চাই এই সমাজ, এই রাষ্ট্র সুন্দরের দিকে যাক। ডক্টর ইউনূসকে বুঝতে হবে এই মাটি, এই মানুষ, এই সমাজ, এই সংস্কৃতির সাথে, এই বাংলাদেশের জন্মের সাথে আওয়ামী লীগের জড়িত থাকার বিষয়টি কোনো গোপন বিষয় নয়, এটি ওতপ্রোতভাবে জড়িত। আজকে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন করার চেষ্টা হচ্ছে, এই নির্বাচনটি দেশে বিদেশে সমাজের কোনো অংশের কাছে গ্রহণযোগ্য হবে না। এবং এই সমাজ এই নির্বাচন নিয়ে সামনের দিকে এগুতেও পারবে না। যদি এগুতে হয় সকলকে একসাথে নিয়ে নির্বাচন করতে হবে, যেটা গ্রহণযোগ্য নির্বাচন। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম যে আন্দোলন ছিল, যদি শেখ হাসিনা বিহীন নির্বাচন হয় তাহলে বুঝতে হবে ওই আন্দোলনগুলো সব ছিল ভুয়া, ওই আন্দোলনগুলো ছিল মিথ্যা, ওই না আন্দোলনগুলো সততা। কারণ আপনি যদি আন্দোলন করেন যে সকলের গ্রহণযোগ্য অংশগ্রহণের নির্বাচন হতে হবে, আপনার কাছে ক্ষমতায় যাওয়ার পরে কেন সকলের অংশগ্রহণ নির্বাচন হবে না? কারণ আপনি চাইতেন যে আপনিই থাকবেন, অন্যেরা থাকবে না। সুতরাং আপনাকে রাখার দায়িত্ব যদি ডক্টর ইউনূসের হয়, আমাকে যদি না রাখার চেষ্টা হয়, তাহলে কিভাবে থাকতে হয় সেই জন্য আমিও সংগ্রাম করব। আর আমার সংগ্রাম টুডে, টুমোরো অথবা যখনই শুরু হবে, সমাজে কিন্তু নৈরাজ্য আরো ব্যাপক বিস্তার লাভ করবে। আসুন, আমরা নৈরাজ্য চাই না, আমরা হাদিদের মৃত্যু চাই না, আমরা কারোই মৃত্যু কামনা করি না।
আমরা কামনা করি সুষ্ঠু, সুন্দর, প্রগতিশীল একটি সমাজ, যেই সমাজটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিকে এগিয়ে যাবে, আলোমুখী হবে, অন্ধকারমুখী নয়। নির্বাচন যে কোনো উপায়ে, যেন তেন উপায়ে করে যাবার তুমুল চেষ্টা করে যাচ্ছে। তাদের চূড়ান্ত পরিকল্পনা জামাতকে ক্ষমতায় বসিয়ে দেবে, এবং এমন পরিকল্পনাও আছে যে ইউনূস রাষ্ট্রপতির আসনেও আসীন হতে পারেন। কিন্তু সত্যিকার অর্থে নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য? আমি রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে গিয়ে যদি কথা বলি, একদম সাধারণ মানুষ, যিনি সবজি বিক্রি করেন, যিনি মাছ বিক্রি করেন, যিনি সেলুনে চুল কাটেন, কিংবা যিনি রিক্সা ভ্যান চালান, কিংবা আমার পোশাক শ্রমিক ভাই কিংবা বোনটি, এই মুহূর্তে তাদের সাথে যদি আপনি আলাপ করেন, তাহলে তাদের প্রত্যেকের কণ্ঠে উচ্চারিত হবে যে আমরা আগেই ভালো ছিলাম। আজ থেকে 1.5 বছর আগে যে সরকারটি ছিল, সেই সরকারটির আমলে ভালো ছিলাম। এবং এই ভালো থাকাটা হয়তো 2024-এর জুলাই আগস্টে তাৎক্ষণিক মানুষ হয়তো আওয়ামী লীগের শেষ সময় নানান কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছিল, ক্ষুব্ধ হয়ে বলেছিল ঠিক আছে আওয়ামী লীগ যাক, একটা নতুন কিছু আসুক। এই নতুন কিছু যখন এলো 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ যে তাণ্ডব দেখলো, এবং সেই তাণ্ডব পরবর্তী 1 মাসের মধ্যে যে অবস্থা দেখলো, 1-2 মাসের মধ্যে যেন বাংলাদেশটাকে পুরো ব্যর্থ করে দেওয়া হলো, তখনই মানুষের কণ্ঠে উচ্চারিত হতে শুরু করেছে যে আমরা আসলে আগেই ভালো ছিলাম। এবং আমরাও বারবার উচ্চারণ করেছি যে আওয়ামী লীগ 5 আগস্ট সময়কালের তুলনায় শতভাগ জনপ্রিয় হয়ে উঠেছে। এবং সেই 2-3 মাসের মধ্যে, আওয়ামী লীগ সরকার পতনের পরে 2-3 মাসের মধ্যে কিছু কিছু খুব ছোট্ট ছোট্ট প্ল্যাটফর্মের ইলেকশন হচ্ছিল। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আপনাদের মনে থাকবার কথা, সেখানে আওয়ামী লীগপন্থী প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। সেই সংখ্যাগরিষ্ঠতা দেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদও কটূক্তি করতেও ছাড়েননি। আবার সারা বাংলাদেশে যখন আইনজীবী সমিতির ইলেকশন হচ্ছিল, সেগুলোতে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করছিল। এই বিজয়গুলো হচ্ছিল আসলে বাংলাদেশ ব্যর্থ হওয়াটা 2 মাসের মধ্যে, 1-2 মাসের মধ্যে বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে কিংবা সেই সময় থেকে আমার একটি চিন্তা যে আওয়ামী লীগ জনপ্রিয়, আওয়ামী লীগকে আবারও চাচ্ছে মানুষ, কিন্তু দল আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই জনপ্রিয়তাকে ক্যাশ করবে কিভাবে? আমি আপনাকে একটা চেক দিলাম, সেই চেকটা যদি আপনি ক্যাশ করতে না পারেন, চেকটা আপনার মাঝপথে রাস্তায় হারিয়ে ফেললেন, কিংবা চেকটা ছিঁড়ে গেল, কিংবা আমি আপনাকে চেক দিয়ে আমি বিদেশে চলে গেলাম, আমার তো আর আপনাকে চেক দেবার সুযোগ নেই। আমার বারবার চিন্তা হয় আজকে যে এই যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটাকে আওয়ামী লীগ কীভাবে ক্যাশ করবে? ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন এরা করবার চেষ্টা আছে, কিন্তু আসলে নির্বাচন আদৌ হবে কিনা, এখানে আন্তর্জাতিক একটা ব্যাপার সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। শেষ পর্যন্ত একপাক্ষিক একতরফা নির্বাচন হবে কিনা, এটা বিলিয়ন ডলারের প্রশ্ন। যদি নির্বাচন করেও সেই নির্বাচনটাও টেকবে না, কারণ আমরা বাংলাদেশে ইতিপূর্বেও শর্ট টার্মের নির্বাচনী পার্লামেন্ট দেখেছি। এই কথাগুলো হয়তো বারবার বলা হচ্ছে, কিন্তু তারপরে বলছি যে সেই শর্ট টার্মের পার্লামেন্টের মতোই জামাত সরকার বাংলাদেশে লং লাস্টিং করবে না। এর প্রধানতম কারণ বৈশ্বিক ব্যাপার, এবং সবচেয়ে বড় কারণ আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতকে কোনোভাবে আয়ত্তে আনতে পারেনি জামাত, হাজারো চেষ্টা করেও। বিএনপিকে ভারতের বিরুদ্ধে উস্কিয়ে দিয়েও তারা নিজেরা ভারতের সঙ্গে নানা রকম নেগোসিয়েশনের চেষ্টা করে গেছে, কিন্তু লাভ হয়নি। এটি হচ্ছে আশার কথা যে নির্বাচন যদি হয়েও যায়, জামাত সরকার লং লাস্টিং করবে না। আওয়ামী লীগের সাংগঠনিকভাবে আসলে এখনো পর্যন্ত ভুল ভ্রান্তের মধ্যে আছে। আমি আওয়ামী লীগের কেউ না, আওয়ামী লীগের সাথে আমার কখনোই কোনো অফিসিয়াল সম্পর্ক ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। জীবনে কোনোদিন নিজেকে রাজনীতিবিদ, বাংলাদেশে অন্ততপক্ষে আমি রাজনীতিবিদ হিসেবে দেখবো, এটা আমি কখনো মনে করি না। কিন্তু আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার আছে, যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার প্রশ্নে যাদের নেতৃত্বে, যে দলটির নেতৃত্বে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি, সেই দলটা ভালো চলুক, আমরা শুভাকাঙ্ক্ষী, শুভকামনার জায়গায় আমরা প্রত্যাশা করি। আরও বিশেষ করে
গত 1.5 বছরে বাংলাদেশে যে রাজনৈতিক কর্মকাণ্ড দেখছি, রাজনৈতিক দলগুলোর প্রধান দল বিএনপি থেকে শুরু করে জামাত তো আসলে বাংলাদেশ পন্থী দলই নয়। কাজে জামাতের কথা আমি বলতে চাই না, বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের সীমাহীন ব্যর্থতা, সীমাহীন বিতর্কিত কর্মকাণ্ডে আমাদের বারবার মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে মন্দের ভালো ছিল, মন্দের ভালো ভবিষ্যতে হবে। কাজে এই মন্দের ভালোটা আরো ভালো হোক, আমাদের সেটাই প্রত্যাশা। আমি আমার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম যে বিএনপি ঈদের পর আন্দোলন করতে করতে এক জীবন পার করে দিয়েছে, কিন্তু সরকার পতন করতে পারেনি, ক্ষমতায়ও যেতে পারেনি, সামনেও পারবে বলে মনে হয় না। কারণ বডি ল্যাঙ্গুয়েজ সেটি বলছে না, বিএনপির কর্মকাণ্ড। অন্যদিকে বিএনপির প্রধান প্রতিপক্ষ এই মুহূর্তে হয়ে উঠেছে জামাত। যে জামাত বিএনপির হাত ধরে পা ধরে চলে আজকে এই জায়গায় এসছে, সেই জামাত বিএনপিকে একের পর এক পরাজিত করছে। বিশেষ করে সর্বশেষ বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি দেখেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, সেটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হোক, মেল খেতে ব্যালট ছাপিয়ে ডাকসুর ব্যালট ভরানো হোক, আর যেভাবে হোক না কেন বিএনপিকে দেখিয়ে দিয়েছে। বিএনপি কিছু করতে পারছে না। আমি বলছিলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি 15.5 বছরের ক্ষমতাকালে দাঁড়াতেই পারেনি, পতন করতে পারেনি, ক্ষমতায় যেতে পারেনি। আজকে আওয়ামী লীগের পতনেও ক্ষমতা অনিশ্চিত হয়ে গেছে। আজকে এই 1.5 বছর পরে এসেও যদি সদ্য পতিত আওয়ামী লীগের কথা চিন্তা করেন, সত্যিকার অর্থে আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজ কোনোভাবেই ভালো ঠেকছে না। 1.5 বছর হয়ে গেলেও আওয়ামী লীগ আসলে সেই অর্থে সাংগঠনিকভাবে কোথাও নেই, অফলাইনে না অনলাইনে। হ্যাঁ, অনেকে হয়তো বলবেন আওয়ামী লীগের অনলাইন বিরাট কিছু হয়ে গেছে। না, কিচ্ছু হয়নি। আপনি আওয়ামী লীগের দলীয় সোশ্যাল মিডিয়া পেজগুলো দেখুন, এখনো পর্যন্ত তার থেকে অনেক ব্যক্তির সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং। একটা দল দীর্ঘদিন 15.5 বছর ক্ষমতায় ছিল, আজকে ক্রান্তিকালে আজকেও যদি সোশ্যাল মিডিয়া স্ট্রং না হয়, সাংগঠনিক কর্মকাণ্ড যদি স্ট্রং না হয়, সারা বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীরা প্রতিনিয়ত হতাশ হচ্ছে। এগুলো সমালোচনা যে আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতি করেছে 15.5 বছর। 15.5 বছর একটা খুব বিরাট সময়। এই যে ক্ষমতার রাজনীতি করবার কারণে প্রকৃত রাজনীতিবিদ যারা মাঠের রাজনীতি করে অভ্যস্ত, তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। সুবিধাবাদী ধান্দাবাজদেরকে আওয়ামী লীগের একটা আখড়া পরিণত করা হয়েছে, যার কারণে হঠাৎ করে পতন হয়ে দিশেহারা আওয়ামী লীগ। যার কারণে সত্যিকার অর্থে আজকে 1.5 বছরে আওয়ামী লীগকে আমরা খুব শক্তিশালী কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। আজকে যদি জামাত নির্বাচনটা করে ফেলতে পারে, অবস্থাটা এমন হবে, আমাদের বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলো বলছে এবং বিভিন্ন জায়গার রিপোর্ট বলছে বা খবর বলছে যে জামাত বিএনপির বহু হেভিওয়েট নেতাকেও হারিয়ে ক্ষমতায় আসবে, সেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হলেও। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিজয়ী হয়ে এই বিদ্যমান ব্যবস্থায় যদি নির্বাচন হয় পার্লামেন্টে আসতে পারবেন কিনা সে ব্যাপারে $1 বিলিয়ন প্রশ্ন আছে। মির্জা আব্বাস তিনিও নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসতে পারবেন কিনা $1 বিলিয়ন প্রশ্ন আছে। এমন অনেকের কথা বলা যায় যে বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্য, তারাও জামাতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কাছে জয়ী হয়ে পার্লামেন্টে আসতে পারবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। আর এই অবস্থায় যদি জামাত আসলে সত্যিকার অর্থে ক্ষমতায় এসেই পড়ে, আমি বলছি যে সেই পার্লামেন্টটা হবে খুব ছোট্ট, কিন্তু তারপরেও জামাত সাংগঠনিকভাবে আমাদের প্রচলিত যে প্রধান রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ কিংবা বিএনপি, তাদের থেকে কিন্তু অনেক সুসংগঠিত। এবং এই সুসংগঠিত জনগোষ্ঠীকে আপনি যতই যুদ্ধাপরাধী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি বলেন, কিচ্ছু করা অনেক ক্ষেত্রে কঠিনও হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে পৃথিবী ম্যানেজ হয়ে যেতে পারে, এমনকি ভারতও ম্যানেজ হয়ে যেতে পারে। ভারত এখন পর্যন্ত ম্যানেজ হয়নি, ম্যানেজ হচ্ছে না। ভারত আফগানিস্তানের তালেবানের সঙ্গে কাজ করছে না, তা কাজ করছে তো সেই জায়গায় ভারতও যদি ম্যানেজ হয়ে যায় ক্ষমতায় আসার পরে, তখন কি করবেন? সত্যিকার অর্থে কোনোভাবে এই যে নির্বাচনটা হোক, এই নির্বাচনটা
হতে দেওয়া বা নির্বাচনটা এই যে একপাক্ষিকভাবে অবৈধভাবে নির্বাচনটা হোক, এটা হতে দেওয়াটা উচিত না। কিন্তু উচিত না এই নির্বাচনটা প্রতিহত করবে কে? বর্তমানে যে রাজনৈতিক দলগুলো তারা তো প্রতিহত করবে না, তারা বলবে, তারা চাইবে এই নির্বাচনটা হয়ে যাক। প্রতিহত করতে হবে প্রধান প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগকে। কিন্তু সাংগঠনিকভাবে আজও আমরা আওয়ামী লীগের সেই শক্তি সামর্থ্য দেখছি না, যার কারণেই আমার বারবার প্রশ্ন আসে যে এই জনপ্রিয়তাকে আওয়ামী লীগ কিভাবে ক্যাশ করবে। এখনো পর্যন্ত বডি ল্যাঙ্গুয়েজ সন্তোষজনক নয়। এখনো সময় আছে যে আওয়ামী লীগ বিগত 1.5 বছর যা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব, প্রধান নেতৃত্ব, তাদেরও উচিত যে আসলে ঘুরে দাঁড়াতে হবে। সোজা কথা, ঘুরে দাঁড়াতে হবে, জনবান্ধব হতে হবে, সরাসরি আসতে হবে, অনলাইন অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং সরাসরি আসতে হবে। বারবার একটা যুক্তি দেন আওয়ামী লীগাররা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, দেখলেই অ্যারেস্ট করবে, এ করবে, সে করবে। আমিও বারবার এই কথাটা বলি যে ভাই, পৃথিবীর কোনো আন্দোলন কোনো কারো পারমিশন নিয়ে হয় না, কোনো কারো সম্মতিতে হয় না। আজকে যদি বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ আপনারা দেশ স্বাধীন করেছেন, সেই বাংলাদেশকে অব্যাহত রাখতে হলে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া আপনাদের তৃণমূল কর্মীদেরকে টিকিয়ে রাখা কঠিন। আপনাদের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার যে ব্ল্যাঙ্ক চেকটা দেওয়া হয়েছে, এই চেকটা যদি আপনি ছিঁড়ে ফেলেন কিংবা চেকটা যদি হারিয়ে ফেলেন, সেই চেকটা পেতে কিন্তু আবারও অনেক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে। কাজেই জনপ্রিয়তার একটা ব্ল্যাঙ্ক চেক আপনাদের হাতে আছে। আপনাদের কৌশলে এটা ব্যাংক পর্যন্ত যেতে হবে, ব্যাংকে জমা দিয়ে চেকটা ক্যাশ করে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করাতে হবে। এটা যদি করতে ফেল করেন, এই চেক আবারও পেতে বহু সময় লাগবে, কারণ চেক দাতা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে। উদাহরণস্বরূপ বলছি যে ব্ল্যাঙ্ক চেক, জনপ্রিয়তার ব্ল্যাঙ্ক চেক, এই ব্ল্যাঙ্ক চেককে এখনই কাজে লাগানোর সময়, নইলে পস্তাতে হবে। কাজেই আমরা আশা করব, প্রত্যাশা করব আওয়ামী লীগ যেন বিএনপির সেই ঈদের পরের আন্দোলনের মতো পরিস্থিতিতে না পড়ে। দুটো দলের ধারা খানিকটা একই রকম। আওয়ামী লীগাররা বলবেন যে না না আমরা বিএনপি থেকে আলাদা, না, দুটো দলের ধারা একই রকম। কাজেই যে বিএনপি রাস্তায় ঘুরে ঘুরে 15.5 বছর আওয়ামী লীগের পতন ঘটাতে পারেনি, আজকে 18 বছর ক্ষমতার বাইরে, সামনেও ক্ষমতায় আসা একটা অনিশ্চয়তার দোলাচলে দুলছে বিএনপি, সেই রকম পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ যেতে না চায়, তাহলে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে, এর বিকল্প নেই। আওয়ামী লীগ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। আমরা প্রত্যাশা করব আওয়ামী লীগ বাংলাদেশকে নিয়ে বাঁচাবে, নিজেরা বাঁচবে। এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।